ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কোল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। আজকের স্পোর্টস লাইভে অনেক আপডেট থাকছে, বিশেষ করে বিপিএল এর বেশ কিছু খবর আছে হাতে। এছাড়া অন্যান্য খবরও রয়েছে। হামজা চৌধুরী ক্রিকেট খেলে ফেলেছেন, সেই খবর দিতে হবে। এছাড়া দেশি বিদেশি আরও অনেক খবর নিয়ে যুক্ত হচ্ছে। তবে বিপিএল দিয়েই শুরু করতে হবে। বিপিএল এর অনুশীলন কিন্তু শুরু হয়ে গেছে। অনেক শঙ্কা ছিল এই বিপিএল নিয়ে, তবে একটা দল নিলামে মুন্সিয়ানা দেখিয়ে দারুণ দল গড়েছিল, তারা রাজশাহী ওয়ারিয়র্স। তারা অনুশীলনও শুরু করেছে সবার আগে। শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে হান্নান সরকারের অধীনে নিজেদের প্রথম দিনের অনুশীলন সেরেছে রাজশাহী। জমকালো আয়োজনে জার্সি উন্মোচনের চিন্তা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে দলটা। বরাবরের অগোছালো বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী ওয়ারিয়র্স যেন একটু ব্যতিক্রম। আটঘাট বেঁধে ডিরেক্ট সাইনিংয়ে নামা, নিলামের টেবিলেও রাজশাহী ছিল টপ ক্লাস। মাঠের লড়াইয়েও দলটা রেখেছে গুছিয়ে ওঠার স্বাক্ষর। সবার আগে দল সমেত অনুশীলনে উত্তরবঙ্গের দলটা, গায়ে জলজল করছে প্র্যাকটিস জার্সি। শনিবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে হান্নান সরকারের অধীনে নিজেদের প্রথম দিনের অনুশীলন সেরেছে রাজশাহী। গত ডিপিএলে কম বাজেটের আবাহনীকে কোচিং করিয়ে চ্যাম্পিয়ন হওয়া হান্নানের সামনে এখন বিপিএল শিরোপা জয়। অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, আসলে দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই শঙ্কিত। আসলে সিকিউরিটির ব্যাপারটা নিশ্চিতভাবেই বোর্ড সেটা লুক আফটার করছে। অ্যাজ এ টিম হিসেবে আমরা কিন্তু আমাদের যে প্রিপারেশন, আমাদের যে নিজেদের প্রস্তুতি নেওয়া খেলার জন্য, সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। চ্যাম্পিয়ন ও রক্ষণেই তো কাজ শুরু করি, বাট স্টেপ বাই স্টেপ আগাতে হয়। আবাহনী যখন করেছি তখনও কিন্তু বলেছি যে চ্যাম্পিয়ন আলটিমেট গোল, বাট নিশ্চিতভাবে স্টেপ বাই স্টেপ সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ আপ করে কীভাবে আগানো যায় সেটা লক্ষ্য থাকবে। এই বছরও তার ব্যতিক্রম না। মানে বিপিএলে স্বাভাবিকভাবেই আমাদের টিম ওনার থেকে শুরু করে আমরা টিম যখন ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েছি, কাজ করা শুরু করেছি, আমরা লক্ষ্যটা চ্যাম্পিয়ন। প্রথম দিনের অনুশীলনে প্রায় সকল দেশি ক্রিকেটারই উপস্থিত ছিলেন। 23 তারিখ দলটা ম্যাচ ভেন্যু সিলেটে উড়াল দেবে। তার আগে দলের সঙ্গে যোগ দেবেন দলটার 6 জন বিদেশি। মুশি, শান্ত, ইয়াসিরদের অভিজ্ঞতার সঙ্গে তামিম, সাকিব, মেহরবদের তারুণ্য, সাহিবজাদা, নিশামদের ক্লাস, সব মিলিয়ে দারুণ একটা দলই গড়েছে রাজশাহী। আপনারা অলরেডি জানেন যে আমাদের যে প্লেয়াররা রয়েছে, আপনারা সবাই জানেন আমাদের ডিরেক্ট সাইনিং সহ অকশন থেকে নেওয়া যে প্লেয়ারগুলো, সেগুলোর নাম আপনারা সবাই জানেন। তার মধ্যে আমি যদি নাম মেনশন করি তাহলে প্রথম থেকেই যারা থাকছেন সেই 6 জন হচ্ছে সাহিবজাদা ফারহান, হুসেন তালাত, মোহাম্মদ নওয়াজ, তারপরে লামিচানে থাকছে, বিনুরা থাকছে এবং জাহানদাদ। এই 6 জন প্লেয়ার প্রথম থেকেই থাকছে। জমকালো আয়োজনে জার্সি উন্মোচনের চিন্তা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে দলটা। এমনকি দলটা জার্সি উৎসর্গও করেছে এই বিপ্লবীর স্মরণে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। না, একটা তো অস্থিরতা চলছিল এই দেশে এবং একটা শঙ্কা ছিল বিপিএল শুরু নিয়ে। তবে বিসিবি নিশ্চিত করেছে যে 26 ডিসেম্বর থেকে বিপিএল শুরু হচ্ছে। ইভেন টিকিট সেটাও আগামীকাল থেকে পাওয়া যাবে। 200 টাকা সর্বনিম্ন, সেই টিকিট কেটেও খেলা দেখতে পারবেন দর্শকরা, এবং সর্বোচ্চ 2000 টাকা বিভিন্ন গ্র্যান্ড স্ট্যান্ড থেকে শুরু করে। তো 200, 250 এবং 2000 পর্যন্ত। সুতরাং বিপিএল যে হচ্ছে এটার একটা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া গেছে। মাঠের খেলা এখন জমলেই হয়। এদিকে দেশকে ধারণ করে নিজের গাড়িতে জাতীয় পতাকা লাগিয়েছেন নাঈম শেখ। দেশের জার্সিটা নিয়মিত পড়তে প্রতিদিন কাকডাকা ভোরে অনুশীলনে যান নাঈম। এবারের বিপিএল এর সর্বোচ্চ 1,10,00,000 টাকায় চট্টগ্রাম রয়্যালসে খেলবেন নাঈম। বিপিএল এ পারফর্ম করে ফিরতে চান জাতীয় দলে। নাঈম শেখ গাড়িতে পতাকা, কারণটা কি? দেশপ্রেম থেকেই লাগাইছি ভাই। অলওয়েজ তো পতাকাটাকে ধারণ করেন নিশ্চয়ই। ডেফিনেটলি অ্যাজ এ ন্যাশনাল ক্রিকেটার, অ্যাজ এ বাঙালি হিসেবে তো এটা তো সবসময় বুকের ভিতর থাকে। যখনই ন্যাশনাল টিমের হয়ে প্রত্যেকবার দেশের হয়ে যখনই ন্যাশনাল টিম যখন খেলে, আমি যখন ন্যাশনাল টিমে থাকি, যখন দাঁড়াই, এটা একদম ডিফারেন্ট ফিলিং। এটা কখনো কাউকে এক্সপ্লেন করে কখনো বোঝানো পসিবল না। জাতীয় পতাকাকে বুকে ধারণ করেন বলেই দেশের জার্সিটা গায়ে জড়ানোই নাঈম শেখের মূল লক্ষ্য। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করে জাতীয় দলে ফিরতে প্রতিদিন কাক ডাকা ভোরে অনুশীলনে যান নাঈম। তবুও বাহাতি ব্যাটারের আক্ষেপও আছে জাতীয় দল ম্যানেজমেন্ট বরাবরই তার উপরে ধৈর্য হারা।
6:30 বাসা থেকে বেরোই, এখানে আসতে যতটুকু 10 মিনিট 12 মিনিট 15 মিনিট যেই টাইমে লাগে, এরপরে এসে আমি স্টার্ট করি। সুযোগ যতটুকু পেয়েছি এটার জন্য কোনো আক্ষেপ নাই, কিন্তু রাইট প্লেসে যদি রাইট টাইমে পেতাম আই গেস আমি ভালো কিছু করতে পারতাম। এবারের বিপিএলে সর্বোচ্চ 1,10,00,000 টাকায় চট্টগ্রাম রয়্যালসে খেলবেন নাইম। এত টাকায় বিক্রি হওয়ার চেয়েও নাইমের জন্য গর্বের। আগের আসরে যেখানে ছিলেন সি ক্যাটাগরির ক্রিকেটার, পারফর্ম করে এবার উঠেছেন এ গ্রেডে। লাস্ট ইয়ার কিন্তু আমি সি গ্রেডে ছিলাম, তো আমি কিন্তু 25 লাখের প্লেয়ার ছিলাম। এটাও মাথায় রাখা উচিত যে আমি পারফর্ম করছি, আপনার যারা সিলেক্টর ওরা কিন্তু আমার পারফর্মের মূল্যটা কিন্তু ভ্যালু দিছে। এই জায়গাটা যেন ধরে রাখতে পারি, এই গ্রেডের জন্য কিন্তু একটা স্পেসিফিক কিছু প্লেয়ার কিন্তু এই ক্যাটাগরিতে থাকে। তো আমি চেষ্টা করব এইবারও যেন টপ ক্লাস পারফর্ম করতে পারি, বেস্ট পারফর্ম করে ন্যাশনাল টিমে কামব্যাক করতে। বিপিএলে পারফর্ম করে আবারও জাতীয় দলে কামব্যাক করতে চান নাইম শেখ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। কিন্তু নাইম শেখের তো একজন টাফ কম্পিটিটর চলে এসছে, কারণ ফুটবল ছেড়ে ক্রিকেটে মজেছেন বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী। কনকনে শীতের সকালে ফুটবল অনুশীলন ছেড়ে লড়েছেন ক্রিকেটের চ্যালেঞ্জে, যেখানে ছিল বোলিং, ক্যাচিং, বিগ হিটিং সহ আরও 2টি চ্যালেঞ্জ। বিগ হিটিংয়ে হাঁকিয়েছেন একের পর এক ছক্কা, প্রায় সবগুলোতেই নিজের মুনশিয়ানা দেখিয়েছেন লেস্টার তারকা। কনকনে শীতের সকাল, লেস্টার সিটির অনুশীলনে সবাই যখন ব্যস্ত বুট পালিশ করতে, তখন একই করছেন মিডফিল্ডের অতন্ত্র প্রহরী হামজা চৌধুরী। ফুটবল ছেড়ে কি তবে এবার ক্রিকেটে নাম লেখালেন বাংলাদেশের নাম্বার 8? অন্যরকম খেলায় মজেছেন হামজা। ফুটবলার হয়েও নিয়েছেন ক্রিকেটের চ্যালেঞ্জ, যেখানে 5টি চ্যালেঞ্জে লড়তে দেখা যায় তাকে। বোলিং, ক্যাচিং, বিগ হিটিং সহ ছিল আরও 2টি চ্যালেঞ্জ। থ্রোয়িং দিয়ে শুরু, যেখানে প্রথমেই বাজিমাত হামজার। নিখুঁত থ্রোয়িংয়ে উড়িয়ে দেন স্টাম্প। এরপর নিজের মুনশিয়ানা দেখিয়েছেন ক্যাচিংয়েও। অসাধারণ দক্ষতায় তালুবন্দি করে নেন একের পর এক ক্যাচ। নেই কোনো ভয়, আছে শুধু সেই চিরচেনা হাসি। এরপর ছিল সবচেয়ে মজাদার চ্যালেঞ্জ, যার নাম বিগ হিটিং। মাঠে তিনি যেমন প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেন, এখানেও ঠিক তেমনি আক্রমণাত্মক। বাউন্ডারি হাঁকাতে গিয়ে যেন লাগাচ্ছেন ফুটবলের স্কিলটাও। দেখে মনে হচ্ছে প্রিমিয়ার লিগ নয়, বরং আইপিএল বা বিপিএল এর কোনো আমেজ চলে এসেছে প্র্যাকটিস গ্রাউন্ডে। একের পর এক বল ওভার বাউন্ডারিতে পরিণত করছেন লাল সবুজের এই মিডফিল্ডার। সবশেষ চ্যালেঞ্জ ছিল 5 বল সার্ভাইভ। রক্ষণ কাজটি খুব ভালোই পারেন এই লেস্টার সিটি তারকা, যার প্রমাণও দিয়েছেন লেস্টার সিটি কিংবা বাংলাদেশের হয়ে। ঠিক সেভাবেই নিজের স্টাম্প অক্ষত রাখলেন লাল সবুজের এই পোস্টার বয়। হামজার রক্তে ফুটবল থাকলেও বাঙালিয়ানার টানে ক্রিকেটের প্রতি এই ভালোবাসা নতুন নয়। ফুটবল ভক্তদের জন্য আসার কথাটা হলো, ব্যাটটা তিনি আপাতত ধরেছেন শখের বসেই। গোলবারের বদলে স্টাম্প ভাঙার চিন্তা এখনই হয়তো করছেন না এই লেস্টার তারকা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ওদিকে ওয়ানডে ও টেস্ট অধিনায়ক শুভমান গিলকে বাদ দিয়েই টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 15 জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন রিঙ্কু সিং ও ঈশান কিষান। এবারের বিশ্বকাপে মেন ইন ব্লুকে নেতৃত্ব দেবেন সূর্যা কুমার যাদব। তার ডেপুটি হিসেবে থাকছেন অক্ষয় প্যাটেল। গিলের সাম্প্রতিক ফর্মের কারণে ওপেনিংয়ে জায়গা পাকাপোক্ত হয়েছে সঞ্জু স্যামসনের। পেস বোলিং বিভাগে জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং এর সঙ্গে আছেন হর্ষিত রানা। পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও আছেন দলে। সেই সাথে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। 4 ক্যামেরায় খেলা দেখানোর কথা বলে 1 বা 2 ক্যামেরায় খেলা দেখানো, সেটাও আবার একটু পরপর আটকে যাওয়া, কালার ঠিক না থাকা কিংবা ধারাভাষ্যে বৈচিত্র্যহীনতা। দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলো দর্শক টানতে যেখানে আধুনিক সম্প্রচার যন্ত্রপাতি ব্যবহার করছে, সেখানে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর সম্প্রচারে বাফুফে যেন এখনও পড়ে আছে ভিজিএ ক্যামেরার যুগে। বাফুফের মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলছেন, অবস্থার উন্নতি না হলে দ্রুতই নতুন কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে সম্প্রচারের দায়িত্ব। দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বিএফএল এর 7ম রাউন্ডের খেলা চলছে। আমরা কয়েকটি ম্যাচ দেখে অনুধাবনের চেষ্টা করব একজন সাধারণ মানুষ ঘরে বসে কিংবা সারা দেশে যে কোনো প্রান্ত থেকে সেই খেলাগুলো দেখতে পাচ্ছে কিনা। প্রথমে কিংস এবং বাংলাদেশ পুলিশের যে ম্যাচটি হয়েছে শনিবার, সেই ম্যাচটি দেখার চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি কিংস লিগের টেবিল টপার তারা যেই ম্যাচটি খেলছে পুলিশের বিপক্ষে, সেটি কিন্তু একটু পরপরই আটকে যাচ্ছে। আমরা দেখি, একটু টেনে টেনে বোঝার চেষ্টা করি কী অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাচ কিন্তু বারবার আটকে যাচ্ছে। আমরা আরেকটু টেনে দেখি, সেখানেও কিন্তু আসলে আটকে যাচ্ছে, অর্থাৎ কারিগরি ত্রুটি কিন্তু পুরো ম্যাচ জুড়েই ছিল।
বাংলাদেশের মানুষ এই ম্যাচ কিন্তু কোনোভাবেই দেখতে পারেনি। 2025 সালে এসেও বাফুফের সম্প্রচার যে কার্যক্রম সেটা কিন্তু একেবারেই নাজুক। আমরা এবার দেখার চেষ্টা করব শুক্রবার আবাহনী এবং পিডাব্লিউডি যে ম্যাচটা হয়েছিল সেটার আসলে অবস্থা কী ছিল। আমরা দেখছি যে 4 ক্যামেরায় বাফুফে খেলা দেখাবে এরকম কথা বললেও কিন্তু আমরা দেখছি এখানে এক ক্যামেরাতে আসলে খেলা দেখানো হচ্ছে এবং দেখুন বল কিন্তু স্ক্রিনে নেই, কিন্তু খেলা কিন্তু ক্যামেরা এক জায়গাতেই ধরে রাখা হয়েছে এবং সেটাও কাঁপছে। এই হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের সম্প্রচারের অবস্থা। আমরা যদি একটু টেনে দেখি তাহলে আসলে দেখি কী অবস্থা দাঁড়ায়। এখানে দেখতে পাচ্ছি কালার কিন্তু এটা একদমই ন্যাচারাল কালার না, একদম কৃত্রিম একটা কালার এখানে, যেখানে নীলচে দেখাচ্ছি। একটু টেনে এগিয়ে আসলে দেখবো যে এখন কালারটা একটু ঠিক আছে, কিন্তু এখানেও খেলা কিন্তু আটকে যাচ্ছে বারবারই এবং খেলার যে ক্যামেরা পার্সন বলেন, ধারাভাষ্যর কোয়ালিটি বলেন, কোনো কিছুই কিন্তু আপ টু দ্য মার্ক না। দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরের যদি হয় এই অবস্থা, একজন ফুটবল ভক্ত ঢাকার অদূরে বসে এই ম্যাচ কোনোভাবেই উপভোগ করতে পারবে না, কেননা বারবারই খেলা আটকে যাচ্ছে। 2025 সালে এসেও যেখানে 4K ক্যামেরা, আধুনিক সম্প্রচার যন্ত্রপাতিতে পার্শ্ববর্তী দেশগুলো ফুটবল সম্প্রচার করছে, সেখানে বাফুফে এখনও যেন পড়ে আছে ভিজিএ ক্যামেরার যুগে। পাড়ার ইউটিউবাররাও এর চেয়ে ভালো ক্যামেরায় ফুটবল ম্যাচ দেখায়। বাফুফে এ নিয়ে কী বলছে চলুন শুনে আসি। এটা তো নতুন একটা কোম্পানিকে দিয়েছি, আমরা দেখবো আজকের মধ্যে যদি ওরা ঠিক করতে না পারে তাহলে আরেকটা কোম্পানিকে দিতে হবে, দেখা যাক ইনশাল্লাহ। বাফুফে শুধু হামজা সমিতে ব্যস্ত, কিন্তু ঘরোয়া ফুটবল লিগের উন্নয়ন না করে কোনোদিনও কি দেশের ফুটবলে উন্নয়ন সম্ভব? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো স্যার জন উইলসন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের। বৃহস্পতিবার শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। 2018 সালে প্রথমবারের মতো করা হয় এই আয়োজন, এবার ষষ্ঠবারের মতো আলোর মুখ দেখে এই টুর্নামেন্ট। মোট 12টি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুল এতে অংশ নেয়। শেষ দিনে প্রধান অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষের উপস্থিতিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে টুর্নামেন্টের তারুণ্যের উন্মাদনায় মুখরিত হয়ে ওঠে সাতারকুলের ইউনাইটেড সিটি। আগামী বছর আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা আয়োজকদের। অনূর্ধ্ব 14-16 ক্যাটাগরিতে শিরোপা জিতেছে ছেলেরা, এছাড়া অনূর্ধ্ব 19 ক্যাটাগরিতে ছেলে মেয়ে উভয় দলই চ্যাম্পিয়ন হয়েছে। ইসলামিক সলিডারিটি গেমসে টেবিল টেনিসের রৌপ্য পদক জয়ী খই খই মারমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন আমিনুল হক। খই খই মারমা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার পাশে থাকার কথা জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক। প্রতিভাবান ও অসচ্ছল ক্রীড়াবিদদের উৎসাহ দেয়া দলটির নৈতিক দায়িত্ব বলে দাবি করেন আমিনুল হক। বিএনপির এমন সহায়তার সামনে এগিয়ে যেতে সহায়ক হবে বলে মত খই খই মারমার। তোমাদের মতো যারা নতুন ইয়াং যারা সাইড থেকে টক্কর হ্যাঁ এটাকে আমরা বেশি প্রেফার। খেলতে গেলে রাবার, উড এসব লাগে, তো আমাদের এসব নিয়ে অনেক কিছু চিন্তা করতে হয়। আমরা সুযোগ সুবিধা পাই, তাইলে আমরা এসব থেকে চিন্তামুক্ত থাকবো এবং আমরা খেলতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আমাদের ক্রীড়াবিদদেরকে উৎসাহিত করার জন্য, তাদের দায়িত্ব নেওয়ার জন্য সবসময় তিনি নির্দেশনা দিয়ে থাকেন এবং খৈখের বিষয়টাও ঠিক একই রকম। মায়ামির কেইসিয়া সেন্টারে চূর্ণ হলো কোটি তরুণের আইকন জ্যাক পলের স্বপ্ন। বক্সিং কিংবদন্তি অ্যান্থনি জশুয়ার বিধ্বংসী এক পাঞ্চে স্রেফ বিধ্বস্তই হলেন না পল, সাথে ভেঙে গেছে তার চোয়ালও। 30 কোটি নেটফ্লিক্স দর্শকের সামনে ষষ্ঠ রাউন্ডের সেই নকআউটের পর পলকে এখন লড়তে হচ্ছে হাসপাতালের বেডে। উত্তেজনায় টইটুম্বুর ছিল মায়ামির কেইসিয়া সেন্টার। একদিকে কোটি তরুণের আইকন জ্যাক পল, অন্যদিকে বক্সিং বিশ্বের হেভিওয়েট নক্ষত্র অ্যান্থনি জশুয়া। সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা পল পেশাদার বক্সিংয়ের এই পাহাড় টপকাতে পারবেন কিনা, এই প্রশ্নই তখন ঘুরপাক খাচ্ছিল সবার মনে। লড়াইয়ের শুরুটা ছিল বেশ সতর্ক। প্রথম 4 রাউন্ডে কিছুটা মন্থর গতিতে চলে লড়াই। নিজের উচ্চতা আর গতির সুবিধা কাজে লাগিয়ে জশুয়ার আক্রমণগুলো বারবার এড়িয়ে যাচ্ছিলেন জ্যাক পল। তবে সেই শান্ত ভাবটা ছিল আসলে ঝড়ের পূর্ব সংকেত। পঞ্চম রাউন্ডেই গর্জে ওঠেন ব্রিটিশ লায়ন জশুয়া। পলের প্রতিরক্ষা দেয়াল ভেঙে একে একে আছড়ে পড়তে থাকে শক্তিশালী সব পাঞ্চ। পলের অভিজ্ঞতার অভাব তখন স্পষ্ট। এই এক রাউন্ডেই 2 বার নকডাউন হন পল। বক্সিং রিংয়ে তখন পলের লড়াইটা স্রেফ টিকে থাকার।
ষষ্ঠ রাউন্ডে আর শেষ রক্ষা হলো না। জশুয়ার ডান হাতের একটি বিধ্বংসী নিখুঁত পাঞ্চ সরাসরি আছড়ে পড়ে পলের চোয়ালে। রেফারি 10 পর্যন্ত গোনার আগেই সব শেষ। নেটফ্লিক্সের 30 কোটি দর্শকের সামনে মুখ থুবড়ে পড়লেন প্রমিজিং এই বক্সার। জানা গেছে জশুয়ার সেই পাওয়ার পাঞ্চে ভেঙে গেছে পলের চোয়াল। ম্যাচ শেষ হওয়ার পরপরই পলকে নিয়ে যাওয়া হয় মায়ামির একটি হাসপাতালে। তার চোয়ালের আঘাত কতটা গুরুতর তা পরীক্ষা করে দেখা হয়। জ্যাক পলের প্রমোশন কোম্পানির প্রধান নকিসা বিদারিনি জানিয়েছেন, এ ধরনের ইনজুরি সেরে উঠতে সাধারণত 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। ম্যাচ শেষে জশুয়ার কণ্ঠে ছিল হুঙ্কার। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী টাইসন ফিউরিকে। বক্সিং বিশ্লেষকদের মতে 2026 সালেই সম্ভবত দেখা যাবে ইতিহাসের অন্যতম সেরা এই লড়াই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। জশুয়ার পলের এই লড়াইটা নিয়ে অনেক আগে থেকেই কথা হচ্ছিল এবং মায়ামি উত্তপ্ত ছিল, বক্সারদের এই লড়াইটা দেখার জন্য মুখিয়ে ছিল। তবে অন্তত জ্যাক পল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উঠে এসে এভাবে একজন প্রফেশনাল বক্সারের সঙ্গে লড়াই করাটা মুশকিল ছিল। এখান থেকে যে মেসেজটা পাওয়া যায় সেটা ওইটাই, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।